ইউরোপের আকাশে আবারও বাজতে যাচ্ছে বজ্রধ্বনি। চ্যাম্পিয়ন্স লিগ নকআউটের দ্বিতীয় লেগে রাত 2টায় মুখোমুখি ম্যানচেস্টার সিটি আর রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে বার্নাবুতে 3-0 গোলে হেরে এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে সিটির। অন্যদিকে বিশাল সেই সুবিধা বুকে নিয়েই ইতিহাদে নামছে রিয়াল মাদ্রিদ। ঘুরে দাঁড়ানোর মরিয়া লড়াই নাকি আরেকটা ইউরোপিয়ান রাতের রাজত্ব? সব প্রশ্নের উত্তর মিলবে আজ। জুবায়ের নূরের প্রিভিউ রিপোর্ট। ফ্ল্যাশব্যাক ফাইলস, মেমোরি মুড অন। 3 গোল, 0 জবাব, 1 রাত। আর সামনে দাঁড়িয়ে আছে ইউরোপের সবচেয়ে নির্মম ক্লাব রিয়াল মাদ্রিদ। বার্নাবুর সেই রাত এখনো দগদগে ক্ষত। সিটির প্রতিরক্ষাকে যেন ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন ফেদেরিকো ভালভার্দে। প্রথমার্ধেই হ্যাটট্রিক, এক কথায় ধ্বংসযোগ্য। তবে এখান থেকেই শুরু হচ্ছে ম্যানচেস্টার সিটির প্রত্যাবর্তনের লড়াই। কোয়ার্টার ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে ইতিহাদে এবার অলৌকিক কিছু করতে হবে পেপ গার্দিওলার দলকে। তবে সেই হার শুধু স্কোর লাইনের গল্প নয়, প্রশ্ন তুলেছে গার্দিওলার পরিকল্পনাতেও। বিস্ময়কর একাদশ, বেঞ্চে ফিল ফোডেন, মারমুশ, শেরকির মতো আক্রমণাত্মক অস্ত্র। সব কিছু মিলিয়ে যেন নিজেই নিজের ফাঁদে পড়েছিল সিটি। তাই দ্বিতীয় লেগে আর কোনো পরীক্ষা নিরীক্ষা নয়, দরকার সিটির সবচেয়ে ধারালো, সবচেয়ে ভয়ঙ্কর রূপ। কিন্তু সমস্যা হলো সেই ধারাটাই যেন হারিয়ে ফেলেছে সিটি। আর্লিং হালান্ড, যার নাম শুনলেই সাধারণত কাপে ডিফেন্ডাররা সেই গোল মেশিনই নাকি শেষ 17 ম্যাচে করেছেন মাত্র 4 গোল। ফিল ফোডেনও খুঁজছেন নিজের পুরনো ছন্দ। ফলে আজকের ম্যাচে সিটির আক্রমণ ভাগের সামনে প্রশ্ন একটাই, গোল আসবে কোথা থেকে? কিন্তু ইতিহাদ এমন এক জায়গা যেখানে পরাবাস্তব দৃশ্যগুলোও মাঝে মাঝে বাস্তব রূপে পরিণত হয়। এই মৌসুমেই লিগ পর্বে বার্নাবুতে গিয়ে রিয়ালকে হারিয়েছিল সিটি। তাই গার্দিওলা দলের বিশ্বাস, ম্যাজিক যদি কোথাও লেখা থাকে সেটি নিজেদের ঘরের দুর্গেই। অন্যদিকে রিয়াল মাদ্রিদ যেন চ্যাম্পিয়ন্স লিগের রাতেরই আরেক নাম। ইতিহাস, অভিজ্ঞতা সব কিছুতেই এগিয়ে দ্য গ্যালাক্টিকো শিবির। লা লিগায় এলচেকে 4-1 গোলে উড়িয়ে ইতিমধ্যেই ছন্দে ফিরেছে তারা। শেষ 5 ম্যাচে 4 জয়। স্প্যানিশ জায়ান্টদের আত্মবিশ্বাস এখন আকাশ ছোঁয়া। তারকা অনুপস্থিতি অবশ্য ভাবাচ্ছে দু দলকে। সিটিতে নেই ভার্ডিয়াল ও রিকো লুইস, আর রিয়ালের তালিকাটাও আরো লম্বা। কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম, রদ্রিগো, ডেভিড আলবা, ফেরলান মেন্ডি সহ বেশ কয়েকজন বাইরে। তবুও রিয়াল মানেই বিকল্প তারকার মিছিল। ভিনিসিয়াস জুনিয়র, ভালভার্দে, কামাভিঙ্গা যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস বলছে শেষ 16-র 15টির মধ্যে 13টিতেই জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। আর ম্যানচেস্টার সিটির বিপক্ষে ইউরোপীয় নকআউটেও তারা বারবার দাঁড়িয়েছে বাধা হয়ে। তবু ফুটবলের সবচেয়ে বড় সৌন্দর্য তো এখানেই, গল্প শেষ হওয়ার আগে শেষ বাঁশি বাজে না। টানা 5ম মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ নকআউটে মুখোমুখি হচ্ছে এই দুই দৈত্য। যেন ইউরোপের আধিপত্যের লড়াইটা বারবার এসে থামে সিটি আর মাদ্রিদের মাঝেই। গার্দিওলার সিটি কি ইতিহাস গড়ে 3 গোলের পাহাড় টপকাবে, নাকি রিয়াল মাদ্রিদ আবারও প্রমাণ করবে চ্যাম্পিয়ন্স লিগের রাত আসলে তাদেরই সম্পত্তি? উত্তর মিলবে ইতিহাদের সবুজ গালিচায়। জুবায়ের নূর, ৭১। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-র ফিরতি লেগে ডু অর ডাই ম্যাচ আর্সেনালের। বায়ার লেভারকুসেনের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামছে, কিন্তু স্বস্তিতে নেই গানাররা। ফার্স্ট লেগে 1-1 গোলে ড্র হওয়ায় এই ম্যাচ জিতে নিতে চাইবে লেভারকুসেনও। যদিও অতীত পরিসংখ্যান কিছুটা স্বস্তি মিকেল আর্তেতার দলের জন্য। এমিরেটস স্টেডিয়ামে রাত 2টায় হবে ম্যাচটি। তাজিন খন্দকারের ম্যাচ প্রিভিউ। মিড অফ মার্চে জায়ান্টদের লড়াই, এমিরেটসের ফ্লাডলাইটে প্রস্তুত মঞ্চ। চ্যাম্পিয়ন্স লিগের জমজমাট রাতে যে নর্থ লন্ডনে বসতে যাচ্ছে লাল কালোদের থ্রিলিং শো। শেষ 16-র ফিরতি লেগ এটা। একদিকে মিকেল আর্তেতার আনস্টপেবল গানার্স, যারা প্রিমিয়ার লিগের রাজ সিংহাসনে বসে এখন পুরো ইউরোপ শাসনের নীল নকশা বুনছে। অন্যদিকে রাইন নদীর পাড় থেকে ধেয়ে আসা ক্যাসপার হুলমান্ডের ড্র স্পেশালিস্ট লেভারকুসেন। প্রথম লেগের 1-1 স্কোর লাইন যেন এক খোলা তলোয়ার, কার ঘাড়ে যে পড়বে কেউ জানে না। লড়াইটা এখন আর কেবল ফুটবলের নেই, লড়াইটা এখন বাঁচা মরার। ডু অর ডাই ম্যাচে এবার মুখোমুখি ইউসিএল টপার আর্সেনাল ভার্সেস বায়ার লেভারকুসেন। প্রিমিয়ার লিগে আর্সেনাল এখন যেন এক অপ্রতিরোধ্য ট্রেনের নাম। গত শনিবার এভারটনকে 2-0 গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটির চেয়ে ক্লিয়ার 9 পয়েন্টের লিড নিয়ে টেবিলের চূড়ায় আছে তারা। 16 বছরের বিস্ময় বালক ম্যাক্স ডোম্যানের গোল আর ভিক্টর ইয়োকেরেসের ফিনিশিং। গানারদের ডেরায় এখন শুধু জয়ের সুবাতাস বইছে। টানা 13 ম্যাচ আছে অপরাজিত। এ যেন দুর্ভেদ্য এক দুর্গ গড়ে তুলেছেন সাবিলা গ্যাব্রিয়েলরা। তবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-র ফার্স্ট লেগে যে গানারদের চোখে চোখ রেখে লড়াই করে স্কোর লাইন 1-1 করে বায়ার লেভারকুসেনও।
আর্সেনাল শিবিরে ইনজুরি লিস্টটা লম্বা। ওডেগার্ড নেই, মেরুনো নেই, টিম্বারও গেছেন ছিটকে, কিন্তু আর্তেতার তুরুপের তাস এখন ননি মাদুয়েকে আর ইউকারেস। চ্যাম্পিয়ন্স লিগে পিছিয়ে থাকা লেভারকুসেনের বিপক্ষে শক্ত রক্ষণ গড়ে সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা মাস্টারমাইন্ড আর্তেতার। কেননা প্রথম লিগের ম্যাচে ড্র করায় এই ম্যাচ হারলেই যে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে মিকেল আর্তেতার দল। অন্যদিকে গতবারের ইনভিজিবল লেভারকুসেনের সময়টা এবার একটু অম্লমধুর। বুন্দেসলিগায় লেভারকুসেন নেই ভালো অবস্থানে। শনিবার বায়ার্নের বিপক্ষে 1-1 গোলে ড্র করে তারা প্রমাণ করেছে হারতে তারা শেখেনি, কিন্তু জিততেও যে ভুলে গেছে দলটা। শেষ 6 ম্যাচের 5টিতেই ড্র করে ড্র মাস্টার তকমাটা এখন তাদের গলার কাঁটা। তবে গ্রিমালদোর ফেরা আর অ্যালেক্স গার্সিয়ার সুস্থতা হুলমান্ডের শিবিরে কিছুটা স্বস্তির বাতাস দিচ্ছে। লেভারকুসেনের ভরসা যে তাদের ডিফেন্সিভ সলিডারিটি। এমিরেটস স্টেডিয়ামে ইউসিএল টপারদের রুখে দিতে সম্ভাব্য 3-4-2-1 ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা আছে কোচের। ইতিহাস বলছে উত্তর লন্ডনের এই মাটিতে লেভারকুসেনের রেকর্ড খুব একটা সুখকর নয়। 2024-এর প্রি সিজনে এখানে এসে 4-1 গোলে বিধ্বস্ত হয়েছিল বায়ার লেভারকুসেন, যদিও সেটা ছিল একটা প্রীতি ম্যাচ। কিন্তু এমিরেটসের উত্তাপ হজম করা যে কোনো জার্মান দলের জন্যই কঠিন। শেষ 3 বারের দেখায় গানারদের হারাতে পারেনি লেভারকুসেন। 2 ম্যাচে জয় আছে গানারদের আর একটিতে আছে ড্র। তবে শেষ ভালো যার সব ভালো তার। এমিরেটসের গগন বিদারী চিৎকারে কি আজ গানারদের গোল কামান গর্জে উঠবে, নাকি জার্মান জাতা কলে পিষ্ট হবে লন্ডনের স্বপ্ন? তাজিন খন্দকার, 71। আশা দেখিয়েও নিরাশ করলেন কার্লো আনচেলত্তি। হতাশায় ডুবলেন ব্রাজিলের রাজপুত্র। ম্যাচ উইন্ডোতে ফ্রান্স আর ক্রোয়েশিয়ার বিপক্ষে 2টি প্রীতি ম্যাচের প্রাথমিক স্কোয়াডে নেইমার থাকলেও বাদ পড়েছেন চূড়ান্ত দল থেকে। শতভাগ ফিট নন নেইমার, এজন্যই বাদ পড়েছেন বলে জানিয়েছেন ব্রাজিল ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তি। কোহিনুর কণার রিপোর্ট। মির্জা গালিব ঠিকই বলেছিলেন, জীবন বড়ই বিচিত্র। সন্ধ্যা কাটে না, অথচ দিব্যি বছর কেটে যাচ্ছে। এই যে চোখের সামনে দিয়ে মাস পেরিয়ে বছর কেটে গেল, কাটল না নেইমারের জীবনের সেই কাল সন্ধ্যা। এবারও ফেরা হলো না চিরচেনা ব্রাজিলের জার্সিতে। বিশ্বকাপের আগে প্রস্তুতির শেষ পর্বে ফ্রান্স আর ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। নেইমারকে ফিরিয়ে 2 ম্যাচে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিলেন কার্লো আনচেলত্তি। গেল রবিবার সান্তোসের জার্সিতে কোরিন্থিয়াসের বিপক্ষে পুরো 90 মিনিট খেলে ফেরার বার্তাও দিয়ে রাখেন নেইমার। তবে তার খেলা মন ভরাতে পারেনি আনচেলত্তির। অতঃপর মার্চ উইন্ডোর চূড়ান্ত দলে বন্ধই রইল নেইমারের ফেরার দরজা। নেইমারকে বাদ দেওয়ার কারণও জানিয়েছেন আনচেলত্তি। সাফ কথা, তার দলে আনফিট ফুটবলারের কোনো জায়গা নেই। তবে বিশ্বকাপের সুযোগ ফুরিয়ে যায়নি ব্রাজিলিয়ান অল টাইম গোল স্কোরারের। নেইমার বাদ পড়লেও ডন কার্লোর স্কোয়াডে ডাক পেয়েছেন রাশিয়ান প্রিমিয়ার লিগে জেনেট সেন্ট পিটার্সবার্গের হয়ে চলতি বছরে মাত্র 152 মিনিট খেলা স্ট্রাইকার লুইস হেনরিকে। নেইমার এখন 100% ফিট নয় বলেই এই দলে নেই। মার্চের ম্যাচগুলোতে আমাদের ফুল ফিট ফুটবলার দরকার। নেইমারকে ফিটনেস ধরে রেখে নিয়মিত পরিশ্রম চালিয়ে যেতে হবে, খেলতে হবে এবং নিজের দক্ষতার প্রমাণ দিতে হবে। পুরোপুরি ফিট হলে ও বিশ্বকাপে খেলতে পারবে। 2023 সালের পর ব্রাজিলের হয়ে আর মাঠে নামা হয়নি নেইমারের। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলছেন সান্তোসের জার্সিতে। চলতি সিজনে খেলেছেন 4 ম্যাচ, 2 গোলের সাথে আছে একটা অ্যাসিস্ট। মার্চ উইন্ডোতে খেলতে মরিয়া ছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। চূড়ান্ত স্কোয়াডে জায়গা না পেয়ে হয়েছেন বেশ হতাশ। তবে এটাও জানিয়ে রেখেছেন, মন খারাপ হলেও ঠিকই আছে তার ফোকাস। ফিকে হলেও নেইমারের চোখে এখনো বেঁচে আছে বিশ্বকাপ খেলার স্বপ্ন। সমর্থকরা জারি রেখেছে তাদের বিশ্বাস, আবারও চেনা ঘাসে পা পড়বে জার্সি নাম্বার 10-এর। চোট, সমালোচনা, খারাপ সময়, শঙ্কা সব কাটিয়ে এর আগেও তো ফিরেছেন বহুবার। এবার না হয় শেষবারের মতো ফিরবেন একবার। নেইমার মানেই তো প্রত্যাবর্তনের ইতিহাস। কোহিনুর কণা, 71।
ফিফার কাছে 2026 সালের বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের আবেদন করেছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এক মন্তব্যের জেরে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। চলমান সংঘাতের কারণে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রে ইরানের দলের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। এর জবাবে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ জানিয়েছেন, যেহেতু ট্রাম্প প্রশাসন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, তাই ভেন্যু মেক্সিকোতে সরিয়ে নেয়ার দাবি তাদের। সূচি অনুযায়ী ইরানের গ্রুপ পর্বের 3টি ম্যাচই যুক্তরাষ্ট্রে, যদিও এর আগে নিরাপত্তাজনিত কারণে ফিফার বিভিন্ন ম্যাচের ভেন্যু পরিবর্তন করেছে। তবে ইরানের ভেন্যু পরিবর্তন করতে গেলে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়বে জিয়ান্নি ইনফান্তিনো। ফুটবল ফেডারেশনে চলছে গভীর ইঞ্জিনিয়ারিং। নিয়মের তোয়াক্কা না করে নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় দলের গোলকিপিং কোচ। নির্ধারিত লাইসেন্স ছাড়াই মিতুল মারমাদের কোচিং করাচ্ছেন আশরাফুল ইসলাম রানা। জেনে বুঝে কেন এমন সিদ্ধান্ত ফেডারেশনের? জানা গেছে বিদেশ থেকে কোচ আনতে প্রয়োজন মোটা অঙ্কের টাকা, তাই দেশীয়দের মধ্য থেকে নিয়োগ। আর সেখানেই বাফুফের বিশাল শুভঙ্করের ফাঁকি। হাসান সজীবের রিপোর্ট। আশরাফুল ইসলাম রানা বাংলাদেশের বর্তমান গোলকিপিং কোচ, কিন্তু তার নিয়োগটা কি ঠিকঠাক মতো হয়েছে? আপনি জানলে চমকে উঠবেন। যেখানে এএফসি রুলস বলছে আপনি যখন জাতীয় দলের গোলকিপিং কোচ হবেন আপনাকে অন্তত এ ডিপ্লোমা কোর্সটা করতে হবে, কিন্তু সেখানে আশরাফুল ইসলাম রানা তিনি করেছেন সি লাইসেন্স, অর্থাৎ তিনি কোনোভাবে ন্যাশনাল টিমের গোলকিপিং কোচ হতে পারেন না। কিন্তু বাফুফে তাকে কিভাবে নিয়োগ দিয়েছে সে ব্যাপারটা আপনি যখন জানতে পারবেন তখন অবাকই হবেন। গোলকিপিং কোচ হতে গেলে ন্যাশনাল টিমের তো কিছু রিকোয়ারমেন্ট আছে, মিনিমাম এ ডিপ্লোমা লাইসেন্স প্রয়োজন হয়। আমরা যতদূর জানি উনি সি লাইসেন্স করেছেন, তো আপনারা এটাকে কিভাবে দেখছেন? লাইসেন্সের ক্ষেত্রে আমাদের হয়তো ওই যে আরেকটা সিস্টেম আছে, জয়েন্ট সেক্টরের মতো কি একটা সিস্টেম আছে জানি, আগে যেভাবে করছে, তো যাক ওটার একটা ক্রাইটেরিয়ার মধ্যে ফেলে ওইভাবে নেওয়া হবে। অর্থাৎ বাংলাদেশের ফুটবলটাকে নিয়ে বাফুফে যে কতটুকু ভাবছে তার একেবারে চূড়ান্ত দৃষ্টান্ত হচ্ছে এই ঘটনাটা। বাফুফে কেন বারবার গোলকিপিং কোচ পরিবর্তন করছে? গত বছর থেকে এবছর পর্যন্ত 4 জন গোলকিপিং কোচ বাংলাদেশের দলের হয়ে কাজ করেছেন। কেন তারা একজন গোলকিপিং কোচকে স্থায়ী চুক্তি করেন না? এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে মোটা অঙ্কের টাকার প্রয়োজন, যেটা আসলে বাফুফে খরচ করতে চায় না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যেহেতু বাংলাদেশ এশিয়ান কাপের আর মূল পর্বে যেতে পারছে না, তাই বাফুফে তাদের পকেট থেকে টাকাটা খরচ করতে চায়নি, তারা দেশীয় কোচকে নিয়ে এসেছে। কিন্তু সেই কোচিংয়ে যে রয়েছে একটা বড় লেভেলের শুভঙ্করের ফাঁকি। কেননা আশরাফুল ইসলাম রানা নিয়ম অনুযায়ী তিনি আসলে জাতীয় দলের কোচই হতে পারেন না, সেখানে তিনি জাতীয় দলের গোলরক্ষকদের প্র্যাকটিস করাচ্ছেন। এখানে খালি চোখে রানাকে বাংলাদেশের গোলকিপিং কোচ মনে হলেও তিনি কিন্তু বাংলাদেশ দলের টেকনিক্যাল স্টাফ, অর্থাৎ যখন বাংলাদেশ এএফসির ম্যাচ খেলতে যাবে সেখানে এএফসিকে দেখানো হবে তিনি একজন টেকনিক্যাল স্টাফ, এবং অন্য কাউকে গোলকিপিং কোচ হিসেবে দেখানো হবে। কেননা সেখানে লাইসেন্সের একটা ব্যাপার রয়েছে। এখানে আরেকটা নিয়ম রয়েছে, যদি কোনো গোলকিপিং কোচ অনেক বছরের একটা অভিজ্ঞতা নিয়ে আসেন তাহলে হয়তোবা তাকে বিবেচনা করা হয়। কিন্তু রানা 2025 সালে তিনি ঘরোয়া লিগ থেকে অবসর নেন এবং তিনি ব্রাদার্সের হয়ে কোচিং করেন, অর্থাৎ রানার কিন্তু সেই অভিজ্ঞতাটাও নেই যে তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপিং কোচ হিসেবে কাজ করবেন। হামজা চৌধুরীর মাধ্যমে দর্শকরা মাঠে ফিরেছেন এবং বাফুফেও ভুরি ভুরি স্পন্সর পাচ্ছে, কিন্তু ফুটবলটাকে যে এগিয়ে নিতে হবে সেই সদিচ্ছাই নেই বাফুফের। আর তার জ্বলজ্বন্ত উদাহরণ হচ্ছে গোলকিপিং কোচ নিয়োগ দেয়া। হাসান সজীব, 71, ঢাকা। ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করার সাহস দেখিয়ে সফল হওয়া তানজিদ তামিমকে এবার ডাবল সেঞ্চুরি করার লক্ষ্যে ছুটবেন। জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলছেন 150 থেকে 200 রানের ইনিংস খেলার সামর্থ্য আছে তামিমের, তবে ফিটনেসে উন্নতিতে আরও মনোযোগী হতে হবে। জায়গায় দাঁড়িয়ে তামিমের দারুণ সব শট আর বড় ছক্কা হাঁকানোর রহস্যের সাথে ব্যাটিং ইউনিট নিয়ে ভাবনা জানিয়েছেন আশরাফুল। সাইফুল রূপক জানাচ্ছেন বিস্তারিত। এবারে ইজিলি 170-200 করার মতন অ্যাবিলিটি আছে তার তামিমের, ডেফিনেটলি। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। দেখতে ছোটখাটো হলেও শক্তপোক্ত তানজিদ তামিমের পেশি, কলিজা বড়, সাহসী, বেমক্কা মেরে প্রতিপক্ষ বোলারদের বলের সুতা খুলে দিচ্ছেন হরহামেশা। ছোট তামিমই কি করবেন বড় কীর্তি? বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ম্যাচে একাই করবেন 200। পাকিস্তানের বিপক্ষে প্রথম ক্ল্যাশে 42 বলে আনবিটেন 67। সিরিজ নির্ধারণী লড়াইয়ে 100 স্ট্রাইক রেটে 107 তানজিদ তামিমের। ওডিআইতে তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাসের আছে 150 ছাড়ানো ইনিংস। ব্যাটিং গুরু আশরাফুলের বিশ্বাস অচিরেই চূড়ায় উঠবেন তানজিদ তামিম। ব্যাটিং তো চমৎকার করছেন। এখন আমরা যদি আমাদের সবাই একটু ফিটনেস নিয়ে আমরা কাজ করতে পারি, এই গ্যাপটাতে যদি তারা তাদের ফিটনেস নিয়ে কাজ করে, অবশ্যই 107-এর জায়গায়
যদি ফিটনেস আরও ভালো হয় এটা 150 170 হবে। ও যে স্টাইলে ব্যাটিং করে সে যদি লম্বা 50 ওভার ব্যাটিং করতে পারে ইজিলি 170 200 করার মতন অ্যাবিলিটি আছে তার। তানজিদ তামিমের ডেফিনেটলি 90 ঘরের থেকে ছক্কা মেরে সেঞ্চুরি করা তো কলিজা লাগে। ডেফিনেটলি সে আসলে 100-এর চিন্তা করেনি, চিন্তা করেছে যদি তার রেঞ্জে বল থাকে সে যেভাবে খেলেন সেই জিনিসটাই খেলার চেষ্টা করেছেন। অবশ্যই অসাধারণ কনফিডেন্ট ছিল বলেই এই জিনিসটা সে করতে পেরেছে। তানজিদ তামিম জায়গায় দাঁড়িয়ে যেভাবে বড় বড় ছক্কা হাঁকান এবং ওয়াইড রেঞ্জ অফ শট, ভিতে উপর দিয়ে খেলেন, আবার মিড উইকেট জোন কিংবা পেছন দিয়েও খেলেন থার্ড ম্যান দিয়ে, এরকম ব্যাটিং করার রহস্য কি তার? মানে পাওয়ার জেনারেট করেন কিভাবে এত জায়গা দাঁড়িয়ে? বলারের হাত থেকে যদি আপনি বলটা বুঝতে পারেন, ব্যাটসম্যান দুইভাবে ব্যাটিং করে থাকেন, কেউ হাত থেকে রিড করে, কেউ পিচ হওয়ার পরে রিড করে। যারা হাত থেকে রিড করে তাদের পজিশনটা খুব তাড়াতাড়ি নিতে পারে, তারা যে কোনো শটস খুব সুন্দর মতন টাইম পায় প্রচুর। আর যারা পিচ হওয়ার পরে করে তাদের জন্য একটু দেরি হয়ে যায় শটসটা মারার জন্য। তো তানজিম তামিমের যে প্লাস পয়েন্ট আমার কাছে মনে হয় যে সে রিলিজের সময় বুঝতে পারে এই বলটা কি সামনে হচ্ছে না পিছনে হচ্ছে, এটা কি গুগলি হচ্ছে না এটা লেগ স্পিন হচ্ছে। এই অ্যাডভান্টেজটা তার মধ্যে আল্লাহ এই অ্যাবিলিটিটা দিয়েছে, এই জন্য তিনি বড় বড় ছক্কা খুব সহজে মারেন। এটার জন্য সে যে কোনো শটস খুব পাওয়ারফুলি মারতে পারে। বাংলাদেশের ব্যাটিং নিয়ে তো অনেক সময় অনেক কথা হয়, সেটা আপনার প্লেইং ক্যারিয়ার থেকে। এখন আপনি কোচ হিসেবে এই বাঞ্চ অফ ক্রিকেটারদের কেমন দেখছেন, তাদের নিয়ে কতটুকু হোপফুল? না, আমি খুব ভাগ্যবান। আমি মনে করি যে আসলে সোফার আমি 2টা সিরিজে কাজ করেছি, আয়ারল্যান্ডের সাথে টেস্ট এবং T20 2টা সিরিজেই ভালো হয়েছে। আর পাকিস্তানের সাথেও আমি বলবো যে সেকেন্ড ম্যাচটা আমাদের ভালো হয়নি, কিন্তু 2টা ম্যাচই ব্যাটসম্যানরা খুব ডমিনেট করে ব্যাটিং করেছেন। তো আমি মনে করি যে আমাদের টিমটা এখন গোছানো, আমাদের একটু যা সময় দিলে আমি মনে করি যে এই প্লেয়াররা অনেক ভালো ভালো রেজাল্ট নিয়ে আসবে বাংলাদেশের জন্য। সাইফুল রূপক, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।